দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম থেকে আমি দেবাশিস সাহা হিস্ট্রি এসএলএসটি ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের যে বিষয় সেখানে রয়েছে ভারতবর্ষের ভূমি রাজস্ব নীতি এবং এই ভূমি রাজস্ব নীতিগুলি আমাদের ভারতবর্ষে কি এফেক্ট করেছিল সেটা নিয়ে আলোচনা করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অবশিল্পায়ন কি করে তৈরি হয়েছিল এবং একই সঙ্গে ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নিষ্ক্রমণ কিভাবে হয়েছিল সেটাও আলোচনা করা হবে। তাহলে তোমরা একটু বিষয়বস্তুটা দেখার চেষ্টা করো। তাহলে কোম্পানি শাসন যখনই বলা হচ্ছে, এই কোম্পানি শাসনে যে ব্যবস্থা ভূমি রাজস্ব ব্যবস্থা, সে ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে প্রথম চিন্তা ভাবনা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই তোমার আমিনি কমিশন। আমিনি কমিশন বলতে পারো ল্যান্ড রেভিনিউ সিস্টেমের প্রথম কমিশন। এর আগে একটা ছোট্ট ইতিহাস আছে যেটা আমি অবশ্যই বলবো, যে 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এটা আমরা জানি যে যেখানে বাংলার নবাব হয়ে যায় আমাদের কি বলবো ক্ষমতাহীন দায়িত্ব এবং স্বয়ং ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে যায় আমাদের কি বলবো দায়িত্বহীন ক্ষমতা, এবং এর ফলে ব্যাপক পরিমাণে আমাদের বাংলার ভূমি রাজস্বের ক্ষতি হয়েছিল। কারণ বলা হয় যে পলাশির লুণ্ঠনের পর একটা নির্লজ্জভাবে কি হয়েছিল, এই সম্পদের নির্গমন হয়ে গেছে। যে সম্পদ ভারতবর্ষ থেকে বাইরে চলে গিয়েছিল এবং কোথায় গিয়েছিল, সেটা লন্ডনে পৌঁছে গিয়েছিল। এবার দেখো 65 সালের পরে আমরা জানি 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস যখন আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিলেন, সেই বছরেই উনি পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। এবার এইখানে যে পাঁচশালা কথাটা বলা হলো সেটা হচ্ছে 5 বছরের জমির একটা হিসেব, তাই তো? যে 5 বছরের একটা নির্দিষ্ট জমিতে সর্বোচ্চ ফলনশীল কোন বছর হয়েছে, সর্বনিম্ন ফলনশীল কোন বছর হয়েছে, তারপরে মাঝারি ফলনশীল কোন বছর হয়েছে, তার একটা হিসেব রাখা হতো। 1773-77 খ্রিস্টাব্দে হেস্টিংস বাংলাতে একশালা বন্দোবস্ত চালু করেন। আমরা জানি যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট যখন হলো তখন কিন্তু এই ভদ্রলোক ওয়ারেন হেস্টিংস কি হলো, তার পাওয়ার চেঞ্জ হয়ে গিয়েছিল। মানে আমাদের বাংলার গভর্নর থেকে, ঠিক আছে, বাংলার গভর্নর জেনারেল হয়েছিল। 1789-90 লর্ড কর্নওয়ালিস বাংলা বিহারে আমাদের কি করলেন, একটা জমির হিসেব নিয়েছিলেন। সেখানে উড়িষ্যা আর বিহার বাংলা, ভালো করে দেখো, বাংলা বিহার 89 আর উড়িষ্যা হচ্ছে 90। 1 বছরের ব্যবধানে এই 3টে জায়গা থেকে আমাদের 10 শালা ব্যবস্থা চালু করেছিল। তাহলে হেস্টিংস যদি আমাদের 1 শালা বন্দোবস্ত চালু করে, আবার এই হেস্টিংসই আমাদের 5 শালা বন্দোবস্ত চালু করে থাকে, সেই হেস্টিংসের পরে আমাদের লর্ড কর্নওয়ালিস এখানে নিচ্ছে এই 10 শালা বন্দোবস্ত। তবে চিরস্থায়ী বন্দোবস্ত যদি আমরা দেখি লর্ড কর্নওয়ালিসের সময় চালু হয়েছে, সেই সময় কিন্তু এটা ভীষণ রকমভাবে কার্যকরী হয়েছিল, তাই তো? স্যার জন শোরের মাস্টার মাইন্ড, তার পরিকল্পনা যেটা সামনে থেকে করেছিলেন লর্ড কর্নওয়ালিস। চলো পরের পয়েন্টে চলে যাই। 1793 22 মার্চ লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যা, এই 3টে হচ্ছে মেন 3টে গোল করলাম। এবং পরবর্তীকালে আসছে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ, মাদ্রাস প্রেসিডেন্সির কিছু অংশে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। স্কুল সার্ভিসে যখন প্রশ্নটা দিয়েছে আমি যতবার দেখেছি সেটা হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন যখন থাকতো 2009 সালে, এই প্রশ্নটাতে এটা বলা হয়েছিল কোন কোন অঞ্চলে এটা বিস্তার লাভ করেছিল। তাহলে উত্তর কিন্তু এই বাংলা বিহার উড়িষ্যা। যেহেতু 2 নম্বরের প্রশ্ন ছিল সেই জন্য আবার তোমরা একটা দাড়ি দিয়ে পরবর্তীকালে এই বারাণসী বা মাদ্রাজ সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছিল, এটা তোমরা বলতেই পারো। কিন্তু এখানে তোমরা মনে রাখবে এই 3টে জায়গায় প্রধান। আবার কখনো কখনো দেখবে তোমরা অপশানে শুধু বাংলায় রেখে দিয়েছে, তখন এই অবজেক্টিভে এই বাংলাকেই উত্তর করতে হবে। 1820 খ্রিস্টাব্দে
স্যার থমাস মুনরো ও ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ভারতের দক্ষিণ মাদ্রাস প্রেসিডেন্সির কিছু অঞ্চল ছেড়ে দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, এখানে কি বললাম, স্যার থমাস মুনরো আর ক্যাপ্টেন আলেকজান্ডার রিড, এরা দুজনই কিন্তু এই রায়তওয়ারি ব্যবস্থা চালু রেখেছিল। 1822 খ্রিস্টাব্দে মতান্তরে 23-এ হোল্ট ম্যাকেঞ্জি এবং রবার্ট মার্টিন্সবার্গ গাঙ্গেয় উপত্যকায় উত্তর পশ্চিম প্রদেশে মহলওয়ারি ব্যবস্থা চালু করেন। এবার বুঝিয়ে দিই, কখনো ভুলবে না তোমরা, চিরস্থায়ী বন্দোবস্তটাকে আমরা এক কথায় বলি জমিদারি বন্দোবস্ত, তাই তো? এখানে দেখে না, যেটাই চিরস্থায়ী বন্দোবস্ত সেটা আরেকটা নাম জমিদারি বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা। ঠিক, আবার যখনই তুমি চলে গেলে যে একটা কৃষকদের ওপর ভার থাকলো, কৃষকরাই রাজস্ব সংগ্রহ করবে এবং কৃষকরাই রাজস্ব সংগ্রহ করে সে কি করবে, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে জমা দেবে। তাহলে রায়ত মানে কৃষক। তাহলে আগে সম্পর্কটা তৈরি হয়েছিল সরাসরি জমিদারের ওপরে, কিন্তু জমিদার এখানে ফেলিয়ার হয়ে যায় কিসে, যে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে একটা বড় আইন জড়িত ছিল যার নাম হচ্ছে সানসেট ল, তাই তো? সানসেট লকে আমরা কি বলি, সূর্যাস্ত আইন। দেখছি এখানটায় সূর্যাস্ত আইন। এবং সূর্যাস্ত আইন যখন চালু হয়েছিল তাতে নির্দিষ্ট সময় খাজনাটা দিতে পারলো না, মানে দেখা গেল সূর্য ডুবে গেছে, জমিদার এবার খাজনা নিয়ে পৌঁছেছে, তখন তার গ্র্যান্ট হবে না, তার জমিদারিটাকে ক্রোক করে নেওয়া হবে, মানে তার জমিদারি সত্ত্ব বেরিয়ে যাবে। এই ব্যাপারটার উপরেই নির্ভর করে সব কিছু আমাদের দাঁড়িয়েছিল। চলো তারপরে বলি হোল্ট ম্যাকেঞ্জি এবং রবার্ট মার্টিন্সবার্গ। তাহলে হোল্ট ম্যাকেঞ্জির নামটা মনে রাখবে, এই ভদ্রলোক আমাদের কি করেছিল, 22-এই আমাদের চালু করেছিল মহলওয়ারি বন্দোবস্ত। এবারে মহলওয়ারি মানে হচ্ছে মহল বা স্টেট, মনে থাকবে, মহল বা স্টেট। যখন রায়তওয়ারি কাজ করেছে দক্ষিণ ভারতের ম্যাড্রাস প্রেসিডেন্সিতে, ঠিক আছে, এই ম্যাড্রাস প্রেসিডেন্সির কিছু অঞ্চল ছেড়ে দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থাটা ছড়িয়েছিল। আর এখানে কি হচ্ছে, এখানে উত্তর পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতে এই মহলওয়ারি ব্যবস্থা আমাদের কি করেছিল, কন্টিনিউ করেছিল। ঠিক, তাহলে প্রথমে চিরস্থায়ী, তারপরে রায়তওয়ারি, তারপরে মহলওয়ারি। তাহলে মহলওয়ারির মধ্যে এনগেজ হলো দুজন, এক জমিদার এবং দুই হচ্ছে কৃষক, যারা এই রাজস্ব বা খাজনাটা তারা দিয়ে দিল কোথায়, তারা দিয়ে দিল হচ্ছে মহল বা স্টেটে। এই জন্য নামটা হচ্ছে মারওয়ারি সিস্টেম। ঠিক, 1824 খ্রিস্টাব্দে এলফিনস্টোন আর হোল্ট ম্যাকেঞ্জি পাঞ্জাবে ভাইয়াচারি বন্দোবস্ত চালু করলেন। তখন কিন্তু আমাদের এসে গেছেন লর্ড আমহার্স্ট, তাই তো? মনে রাখবে, এলফিনস্টোন ও হোল্ট ম্যাকেঞ্জি পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা চালু করলো। এবার ভাইয়াচারির পরে যেটা বলা যায়, 19 শতকের 5-এর দশকে গুবিন্স অযোধ্যাতে তালুকদারি বন্দোবস্ত চালু করেছিল। ঠিক, এবার তালুকদারের ওই সিস্টেমটা, ওই জমির ওপরে সবকিছু, তাকে ওই তালুক বা ওই মুলুকের ওপরে অধিকার নিয়ে তাকে ওই ভূমি রাজস্ব মেটাতে হতো। আমি এখানে বলবো যেটা তোমরা মনে রাখবে, প্রথম 3টে চিরস্থায়ী, রায়তওয়ারি, মারওয়ারি, সঙ্গে এক্সট্রা হিসেবে ভাইয়াচারি তোমরা দেখতে পারো। এবার দেখো যেটা হয়েছিল 1772 খ্রিস্টাব্দের বিলেতের পরিচালক সভার নির্দেশ অনুসারে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে দিয়েছিল। আমি বলেছিলাম, তারপরে বলেছিলাম আমাদের কি হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট যখন হলো তখন বোর্ড অফ রেভিনিউ তৈরি হয়, সেখানে দস্তক প্রথাটাকে বন্ধ করে দেওয়া হয়। মনে রাখবে, দস্তক প্রথা আর কোনো কাজ করেনি।
ওয়ারেন হেস্টিংস ইংরেজ কালেক্টরদের হাতে জেলার রাজস্ব আদায় করত এবং রাজস্ব কাজের পরিচালনা জমি নিলামের বন্দোবস্ত ন্যস্ত করেন। তাহলে কালেক্টরি অফিস আমরা এখনো দেখতে পাই। তাহলে হেস্টিংসের সময় যে কালেক্টরি অফিস ছিল সেখানে মেনলি আমাদের রাজস্ব আদায় হতো। তাহলে দুটো জায়গায় আমি বৃত্তের মতো চিহ্ন দিলাম, ভালো করে লক্ষ্য করে দেখো যে রাজস্ব আদায় হতো কিভাবে এবং রাজস্ব আদায় কালেক্টরি অফিসে কিভাবে জমা পড়তো বা কালেক্টরি অফিস কিভাবে রাজস্বটাকে কালেক্ট করতো সেটাও কিন্তু আমরা দেখে নিলাম ওয়ারেন হেস্টিংসের সময় হলো। এবার দেখো হেস্টিংস পাঠশালা চালু করলে এর ত্রুটি লক্ষ্য করলেন। তারপরে এই আইনটা ঠিক কি বলবো 1777 সালেই আমাদের পুরোপুরি ল্যাপস করে গেল, মানে পরিত্যক্ত হলো। ঠিক আছে, মনে থাকবে এটা পরিত্যক্ত হলো। এবার এটা পরিত্যক্ত হওয়ার পর যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে 1776 ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি বন্দোবস্ত ভূমি রাজস্ব সম্পর্কে অনুসন্ধান করার জন্য আমিনি কমিশন গঠন করেন। তাহলে আমিনি কমিশনের কথা আমি আগেও বলে দিয়েছিলাম, এটা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটা ভারতবর্ষের মাটিতে প্রথম ভূমি রাজস্ব নিয়ে কমিশন। ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব নিয়ে প্রথম কমিশন হচ্ছে আমিনি। এবার এই আমিনি কমিশনের ওপরে দেখে নাও স্কুল সার্ভিস যারা অনার্সের পরীক্ষা দেবে তারা জেনে রাখো 1/5 থেকে 1/6 খাজনা ধার্য করা হতো। ঠিক আছে, 1/5 থেকে 1/6 খাজনা ধার্য করা হতো। নেক্সট, হেস্টিংস প্রবর্তিত একশালা বন্দোবস্ত 77 থেকে 89 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। কি বলা হলো, হেস্টিংস প্রবর্তিত এই একশালা বন্দোবস্ত সেটা মাত্র আমাদের কতদিন ছিল, 12 বছর চালু ছিল। তাহলে এই যে অবস্থাটা সেখান থেকে হেস্টিংস বেরিয়ে এসেছিল 1781 খ্রিস্টাব্দে ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কলকাতায় কমিটি অফ রেভিনিউ গঠন করে। আমি আগে বলেছিলাম বোর্ড অফ রেভিনিউ, তারপরে বললাম কমিটি অফ রেভিনিউ। তোমরা নিশ্চয়ই জানো যে ওয়ারেন হেস্টিংসের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা নয়, এর জন্য সম্পূর্ণ রকমভাবে দায়ী ছিল ওয়ারেন হেস্টিংস। তার সীমাহীন লোভ তাকে এই জায়গায় নিয়ে গিয়েছিল। তার এই কারচুপি ভূমি রাজস্ব ব্যবস্থায়, তারপরে টাকা নেওয়া অনেক জায়গা থেকে, সেগুলোকে আমাদের ধরে ফেলেছিলেন কে, আমাদের মহারাজা নন্দকুমার। তাই তো, এই নন্দকুমার যখন তাকে পুরোপুরি হাতে নাতে ধরবার জন্য সব ব্যবস্থা চালু করলেন, তখন এই বোর্ড অফ কন্ট্রোলের কিছু লোক, ঠিক আছে, সব লোক বলছি না, কিছু লোক, ফিলিপ ফ্রান্সিস এই বিরোধিতাই করেছিল। কিন্তু আর অন্যান্য বাকি লোকজনেরা হেস্টিংসকে রক্ষা করার জন্য তৎকালীন যে বিচারপতি ছিল, তাই তো, আমাদের ইম্পেরিয়াল কোর্টের বিচারপতি এলিজা ইম্পেকে অনুরোধ করে এবং এলিজা ইম্পে সেই অনুরোধ রক্ষার্থে কি করেছিলেন, আমাদের এই নন্দকুমারকে ফাঁসি দিয়ে দিয়েছিল। নন্দকুমারের ফাঁসি হলে সম্পূর্ণ রকমভাবে বেঁচে গিয়েছিল কে, আমাদের এই হেস্টিংস। চলো এবার দেখো জেমস মিলের মতে এই যে ফিলিপ ফ্রান্সিসকেই চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত সংগঠক বলা উচিত। ইনি ছিলেন তদানীন্তন ইউরোপে প্রচলিত ফিজিওপ্যাথিক অর্থনৈতিক মতবাদের অনুরাগী, খুব উদার মানুষ ছিলেন, তাই না, কারচুপি একদম পছন্দ করতেন না। তাই ফিলিপ ফ্রান্সিস বলা যেতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারের দিকটা চিন্তা ভাবনা করেই কিন্তু আইডিয়াটা দিয়েছিলেন। কিন্তু ফিলিপ ফ্রান্সিসের সেই আইডিয়াটা আমাদের পুরোপুরি সফল হলো কর্নওয়ালিসের সময় 1793 সালে। তারা চিরস্থায়ী বন্দোবস্ত একটা অদৃশ্যভাবে হলেও বা নামটা না করা হলেও একটা তার অস্তিত্ব কিন্তু ছিল। এবার দেখো ফ্রান্সিসের পূর্বে চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক ছিলেন কে, মার্কেন্টাইলবাদী আলেকজান্ডার ডাও। আলেকজান্ডার ডাওয়ের নামটা পাবে কারণ মার্কেন্টাইলবাদী, এই মার্কেন্টাইলবাদী মানে হচ্ছে আমাদের যারা ব্যবসা করতো এবং যারা হচ্ছে উন্মুক্ত ব্যবসা, মানে হচ্ছে আমাদের খোলা বিজনেস, ওপেন বিজনেস যেটাকে আমরা বলি, তার লোক। এবং মার্কেন্টাইল বাদ হলে পুঁজি কি করে জমবে সেই ধারণাও কিন্তু এই ভদ্রলোক দিয়েছিলেন। বেশ, এবার 1772 খ্রিস্টাব্দে
হিস্ট্রি অফ হিন্দুস্তান শীর্ষক গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তের সুপারিশ করা হয় কৃষির উন্নতির জন্য। এই বইটাতেও বলা হচ্ছে যে আমাদের এই দরকার কি একটা চিরস্থায়ী বন্দোবস্ত। হেনরি পাতুলো, টমাস ল এই কর্মচারীরাও চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে যুক্তি দেখিয়েছিল। তাহলে হেস্টিংস বলবো না, কর্নওয়ালিসের যে কাজটা হতে যাচ্ছিল সেটাকে সমর্থন এই একটু শিক্ষিত কর্মচারীরাও কিন্তু করেছিল। দেখো পরের ধাপে আমরা যেটা দেখব, এই জন শোর এই হচ্ছে আসল লোক, তাই তো, যাকে আমরা বলি চিরস্থায়ী বন্দোবস্তের আমাদের মূল স্থপতি, তাই তো, মূল স্থপতি। ও দলিল বিভাগের সচিব জেমস গ্র্যান্ট চিরস্থায়ী বন্দোবস্তের বিরোধিতা করেন। এবং এই যে বললাম যে ভদ্রলোকের নাম গ্র্যান্ট, তখন বলছে শোর গ্র্যান্ট একটা বিতর্ক হয়। এই দুই সচিবের মধ্যে যখন একটা কি বলবো ঝগড়াঝাটি চলতে থাকে, বিতর্ক চলতে থাকে, তার মধ্যে থেকে কিন্তু আমাদের শেষ পর্যন্ত কি হয়, কোম্পানির লোকেরা সায় দেয় এই চিরস্থায়ী বন্দোবস্তকে। হেনরি ডান্টার্স প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের অনুমোদন ক্রমে 10 সালা বন্দোবস্তকে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন 1793। তার মানে এটা জেনে গেলে যে চিরস্থায়ী বন্দোবস্তের যে প্রাথমিক রূপটা ছিল সেটা কিন্তু 10 সালা বন্দোবস্ত, আর এই 10 সালা বন্দোবস্তটাই চিরস্থায়ী বন্দোবস্তে 1793 সালে পরিণত হলো। আমি আবারও বলে দিচ্ছি, আমি এখানে একটু বিশদেই নয় বলেছি, তোমাদের মেনলি যেটা দরকার সেটা হচ্ছে কোন কোন অঞ্চলে ছড়িয়েছিল, আর বললাম যেটা আমাদের ওই সানসেট ল, সূর্যাস্ত আইন, এই দুটোর উপর প্রশ্ন আসে। তারপরে শোর গ্রান্ট বিতর্ক, এই জায়গাটাও মনে রাখবে, এইখানে এই ঘটনাটাকে কেন্দ্র করে হয়েছিল। এবার এদের পরিচয় কি, তো রাজস্ব সচিব হচ্ছে স্যার জন শোর, আর দলিল বিভাগের সচিব হচ্ছে জেমস গ্র্যান্ট। তো দুটো আমি ব্যাকেট করে দিলাম, মনে একটা সুবিধা হবে তোমাদের, দুজনের ডেজিগনেশন দিয়েও প্রশ্ন করতে পারে। ঠিক, এবার দেখো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হয়েছিল, তাই তো, বা চিরস্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য কি ছিল। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে রাজস্ব প্রাপ্তি, এটা হচ্ছে আসল জিনিস। ব্রিটিশ অনুগ্রহপুষ্ট অভিজাত শ্রেণী গড়ে তোলা, জমিতে স্থায়ী স্বত্ব প্রদানের মাধ্যমে জমিদারদের উন্নতির মাধ্যমে কৃষির উন্নতি ঘটিয়ে অর্থনীতিকে মজবুত করা, সরকারি বাজেট স্থির করা এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নতি ঘটানো। এতগুলোর মধ্যে আমি বলে দিই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এটা, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব প্রাপ্তি। ঠিক, জমিতে স্থায়ী স্বত্ব প্রদানের মাধ্যমে জমিদারদের উন্নতি, এটাও ছিল কিন্তু একটা উদ্দেশ্য। কিন্তু আলটিমেটলি মানে পরিশেষে যেটা দাঁড়িয়েছিল, এটা জমিদাররা অনেকেই তাদের ওই কি বলবো খাজনা জমা করতে পারলো না, বা বকেয়া খাজনা তুলতে পারলো না কৃষকদের থেকে, এবং তার জমিদারি ক্রোক করে নেওয়া হলো। ঠিক, তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের একটা বড় জায়গা এখানে আলোচনা হলো। এবং দেখো চিরস্থায়ী বন্দোবস্তের এই যে সূর্যাস্ত আইন বা সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দেওয়ার বিনিময় বংশানুক্রমিকভাবে উত্তরাধিকারী সত্ত্ব ভোগ করতে পারবেন। তাহলে জমিদারি সত্ত্ব বংশানুক্রমিক হয়েছিল, তখনই এটা বংশানুক্রমিকভাবে চলতে থাকবে যখন আমরা দেখব রাজস্ব জমা দেওয়ার বিনিময়ে এই কাজটা হচ্ছে। এবার কিস্তির খেলাপ হলে তার জমিদারি বাজেয়াপ্ত করা হতো। ওই যে বললাম নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দেওয়া, যদি একটা কোনো রকমভাবে মানে বাধা বিপত্তি ঘটে তাহলে কিন্তু তোমার জমিদারের অস্তিত্বই লোপ পাবে। ঠিক, এবার দেখো পরের জায়গাটা আমি একটু বলি, রাজস্বের 90% জমিদার ও 10% ভাগ সরকারকে দেবে 90%। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাচ্ছে 90%, আর জমিদার পাচ্ছে কিন্তু অনলি 10%, অনেকটাই কম। একটু দৃঢ় সাহসী বুদ্ধিদীপ্ত পদক্ষেপ, একটি দুঃখজনক ভ্রান্ত সিদ্ধান্ত রূপে অভিহিত করেছে। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে বেনাভোলেন্ট ব্লান্ডার। বেনাভোলেন্ট শব্দটা হচ্ছে উপকার করা, তুমি ওর কি বেনাভোলেন্ট করছো, তুমি এর কি উপকার করছো। আর ব্লান্ডার মানে কি, ব্লান্ডার মানে একটা মস্ত বড় ভুল।
তাহলে উপকারী উপকার করতে গিয়ে একটা ভুলে পরিণত হলো। বোঝা গেল? চিরস্থায়ী বন্দোবস্তের যে কুফলগুলো ছিল, রায়ত শ্রেণীর দুরবস্থা, মহাজন শ্রেণীর আবির্ভাব। রায়ত মানে কৃষকদের দুরবস্থা হলো, আর মহাজন শ্রেণী এখানে চলে এলো। জমিদারি প্রথার অবসান হলো, মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হলো। যেমন ধরো ইজারদার, তার আন্ডারে যিনি আছেন তার নাম হচ্ছে দর ইজারদার। তার আন্ডারে আছে যারা, তারা হচ্ছে দর ইজারদার। ঠিক আছে, মনে থাকবে? তাহলে যে ভূমিভর জমিদার মনে হচ্ছে শহরাঞ্চলের কিছু লোক এসে গ্রামের জমি কিনে নিয়ে ওটাকে লিজ দেওয়ার মতো করে রেখে দিল, ইজারদারদের হাতে ছেড়ে দিল। এই হলো। তাহলে মধ্যস্বত্বভোগীরাই হচ্ছে এখানে মেইন হয়ে উঠলো, কারণ ওরা জমিদারকে একরকম বোঝালো, আবার কি করলো, কৃষককে একরকম বোঝালো। আর যিনি মানে কি বলবো পয়সা ইনভেস্ট করেছেন, মানে জমিদারি সত্ত্বটা কিনেছেন, তাকে ওরা বোকা বানিয়ে দিই। ঠিক। এবার সেখানে ওই মধ্যস্বত্বভোগী ভালো লোক পাওয়া খুব দুষ্কর ছিল। রাজা রামমোহন রায়, মার্সম্যান, রমেশচন্দ্র মজুমদার চিরস্থায়ী বন্দোবস্তকে স্বাগত জানিয়েছিলেন, বলেছেন না, এটা ঠিকঠাক ব্যবস্থা। কারণ জমিদার যদি তার এটা তুলে নেয়, রেভিনিউ তুলে নিয়ে ব্রিটিশের হাতে দিতে পারে, তার সত্ত্ব ঠিক থাকে এবং তার উত্তরাধিকারের সত্ত্ব সব ঠিক থাকে, তাহলে অসুবিধার কি আছে? বেশ। এবার পত্তনি প্রথা এই সময় এসছিল। পত্তনি প্রথার উপরে জাস্ট দুটো জিনিস জানবে। কি হতো, কোনো কোনো জমিদার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য নির্দিষ্ট মূল্যের পরিবর্তে জমিদারির অংশ ছোট ছোট ভাগে বিভক্ত করে দিতেন। একে পাটনি বা পত্তনি ব্যবস্থা নামে অভিহিত করা হয়। ঠিক আছে, কি হলো, দেখো জমিদার কত বুদ্ধিমান। খাজনা আদায় করার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য একটা ফিক্সড টাকা করে দিল, যে এটাই টাকা পাবে। তার জন্য জমিদারির ছোট ছোট ভাগে বিভক্ত করে দিতে, এবং সেখান থেকে ওই ছোট ছোট ভাগে চাষ এবং ওখান থেকেই তাদের ফলনের একটা অংশ দিয়ে দেওয়া হতো। এবার যেহেতু পাট পাট করে দেয়া হলো, তাই তো ভাগ ভাগ করে দেওয়া হলো, তাই এটাকে বলছে পত্তনি ব্যবস্থা। এবার যেটা হলো, এখানে সবচেয়ে অত্যাচারিত হতে আরম্ভ করলো প্রজারা, কারণ ওরা বেশি করে ফলনের জন্য কৃষককে বেগার খাটাবে, বেগার বলবো না, আর বেশি করে পরিশ্রম করাতে শুরু করলো, শোষণটা বাড়তে আরম্ভ করলো, এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচারে এমন একটা জায়গায় পৌঁছেছিল, ঠিক আছে, সেই সময় অনেকেই মাথা ব্যথার কারণ হয়েছিল। বর্ধমান জেলায় তেজচন্দ্র প্রথম পত্তনি প্রথা চালু করেন। মনে থাকবে, পত্তনি কে বললো? তেজচন্দ্র। এবার রায়তওয়ারি আমি মোটামুটি সবই বলে দিয়েছি। যা করবে হচ্ছে সব কৃষক, কৃষক সরকারকে সরাসরি রাজস্ব দেবে, একদম খালি এটা মাথায় রাখো, যেটা আমি বলে দিয়েছি। এবং এখানে 20 থেকে 32 বছর অঞ্চল, 20 থেকে 32 মানে একটা দীর্ঘ সময় পরে একটা আলোচনা হয়ে ভূমি রাজস্বের পরিমাণ বাড়ানো হতো। উৎপন্ন ফসলের 45 থেকে 55 ভাগ রাজস্ব রূপে ধার্য হতো। প্রাকৃতিক বিপর্যয় বা শস্যহানি হলেও প্রজারা খাজনা দিতে বাধ্য থাকতো। খুব সাংঘাতিক। রাতওয়ারি তুমি ভাবছো কৃষকদের হাতে গেল, জমিদারদের থেকে এটা ভালো হল, কিন্তু ওই যে বললাম, যদি দুর্ভিক্ষ হয় তাহলেও তোমাকে ঠিক যে হারে বলা হয়েছে ঠিক সে হারেই তোমাকে রাজস্ব দিতে হবে। উৎপন্ন ফসলের 45 থেকে 55 ভাগ। ঠিক আছে। গ্রাহ্যহারি বন্দোবস্ত যখন এলো, তখন যে ভূমিদাসদের ছিল, মানে ওরা কৃষিক্ষেত্রেই কাজে লাগানো হতো, সেই ভূমিদাসদের পুরোপুরি মুক্ত করে দেওয়া হল। 1822 খ্রিস্টাব্দে কোম্পানি সপ্তম আইন জারির মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্তের প্রচলন ঘটে। কত বললাম? সপ্তম আইন। সপ্তম আইনে এলো মহলওয়ারি সিস্টেম, এবং কোম্পানির পরিচালক সভা
সম্পাদক হলো হোল্ট ম্যাকেনজি। মনে থাকবে, কোম্পানির আমাদের এই পরিচালক সভার সম্পাদক হয়ে গেল হচ্ছে হোল্ট ম্যাকেনজি। মহলবাড়ি বন্দোবস্তে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি কৃষকের পরিবর্তে প্রত্যেকটি গ্রামের জনগোষ্ঠীর সঙ্গে কোনো কোনো অঞ্চলে রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হলো। ঠিক আছে, কি বললাম? মহলবাড়ি ব্যবস্থার ফলে একটা প্রত্যেকটা কৃষকের পরিবর্তে প্রত্যেকটা গ্রামের জনগোষ্ঠীর সঙ্গে কোনো কোনো অঞ্চলে রাজস্ব ব্যবস্থাও প্রবর্তিত হলো। ঠিক, তাহলে যেটা বোঝা গেল, মহল বা স্টেটের মধ্যে দিয়েই এই কাজ। এবং মহলবাড়ি বন্দোবস্তে এলো মৌজা বা মহল্লা। আমরা এখনো বলি অনেক জায়গায় গণেশ মহল্লায় অমুক লোক থাকে, নারায়ণ মহল্লায় অমুক লোক থাকে, ঠিক সেরকম ভাবে। এবং বলছে যে 20-30 বছরের আমাদের ভূমি বন্দোবস্ত এর মধ্যে ছিল। মনে থাকবে, বড়লাট লর্ড উইলিয়াম বেন্টি 1833 খ্রিস্টাব্দে নবম রেগুলেশন জারি করে মহলবাড়ি বন্দোবস্তকে আরও সম্প্রসারিত করে। ঠিক আছে, 1833 খ্রিস্টাব্দে নবম রেগুলেশন জারি করে মহলবাড়ি বন্দোবস্তকে আরও কি করে প্রসারিত করে। 30 বছরে এটা ভিত্তিতেই উনি করে দিয়েছিলেন। একে কার্যকর করার দায়িত্ব দেন কমিশনার রবার্ট মার্টিন বার্ড। পাঞ্জাবে 24 ভাইয়াচারি, এখানে গ্রামওয়ারি ব্যবস্থাও চালু হয়। ঠিক আছে, এখানে মনে রাখবে অতটা ইম্পর্টেন্ট নয়, ভাইয়াচারিতে প্রত্যেকটি কৃষক পিছু আলাদাভাবে রাজস্ব ধার্য করা হতো, এটা ইম্পর্টেন্ট। মানে এক একটা ইউনিট ধরে নেওয়া হতো এক একটা কৃষক। গ্রামের মোড়ল বা গণ্যমান্য ব্যক্তিকে কি করা হতো, এই সরকারের ঘরে যে রাজস্বটা দেওয়ার দায়িত্ব ভাইচারি সিস্টেমে হতো। পাঞ্জাবে এটা খুব তোমার খ্যাতি লাভ করেছিল। ঠিক আছে, হয়ে গেল। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, যেমন আমরা দেখেছিলাম 1885 খ্রিস্টাব্দে যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন আমাদের পাবনা বিদ্রোহের একটা সমাধান করেছিল, মনে আছে? 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই প্রাচ্য দেশে বাণিজ্যের একচেটিয়া অধিকার লাভ করে। স্বাভাবিক, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যিনি চার্টার দিয়েছিলেন কুইন এলিজাবেথ, রানী এলিজাবেথ, এটা মাথায় রাখবে। এবং তারপর থেকে কিন্তু কাজটা হয়েছিল। এবং বলছো অষ্টাদশ শতকের মধ্যভাগে শিল্প বাণিজ্যে সমৃদ্ধশালী ভারত ছিল একটা পৃথিবীর কারখানা। অবশ্যই তাই, কারণ সমস্ত র মেটেরিয়ালস, যেটাকে আমরা কাঁচা মাল বলি বাংলা ভাষায়, সেই কাঁচা মালটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় সেন্টার ছিল, কেন্দ্র ছিল এই ভারত। তুমি ভাবো না, যখন ভারতে শিল্প বলতে আমাদের লোহার শিল্পের মধ্যে শুধুমাত্র অস্ত্রশস্ত্রই নয়, একটা ঢাল তরবারি তৈরি করলাম, ঠিক আছে, বন্দুক তৈরি হলো, তার চেয়েও বড় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে বাসন। আমাদের কোনো একটা আইডিয়াই নেই যে বাসন কি হারে বিক্রি হয়। তো এই বাসন বিক্রিতে এখানে কাঁসার বাসন, তামার বাসন, পেতলের বাসন, অনেক রকম ভাবে কিন্তু বাসন তৈরি হতো। তো অনেক রকম ভাবে এই বাসন তৈরি হওয়ায় বাসনের একটা মস্ত বড় গুরুত্ব ছিল, মনে থাকবে। এবং এইখানে তোমাদের একটা কথা জানতে হবে যে এইগুলো থেকে এই যে একটা ইন্ডাস্ট্রি, এই যে শিল্প ছিল, তার সঙ্গে কিন্তু ছিল বস্ত্রবয়ন শিল্প। এবং এই বস্ত্রবয়ন শিল্প তোমার কি বলবো সারা বিশ্বের মধ্যে ভারতের একটা স্থান ছিল। নিশ্চয়ই জানো, সিন্ধু সভ্যতায় প্রথম এসেছিল কি কটন বা সুতি বস্ত্র। আর ভারতীয় সুতি বস্ত্র, মসলিনের কাপড়, এগুলো মানে কি বলবো জগৎজোড়া খ্যাতি ছিল। এবং এটার দাম কিন্তু একটু হলেও বেশি হতো। এবার সমস্যা কি হচ্ছে, আমরা ভালো জিনিস নেব, ভালো দাম দিয়ে নেব, ঠিক, যখন আমাদের মনে হলো যে আমাদের বাড়িতে 5 জন লোক আছে, আমি একজনকে দিই, বাকি 4 জন মনক্ষুণ্ণ হবে। এবং ব্রিটিশরা যখন ওই বস্ত্র শিল্পের মানে ব্যবসা, মানে বস্ত্রের ব্যবসা ভারতবর্ষে ছড়িয়ে দিল, তখন ওদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, মানে শিল্প বিপ্লব হয়েছে। শিল্প বিপ্লবের ফলে যা যা উৎপাদন হয়েছে সেটা যখন এখানে দেওয়া হলো, এখানে যখন অনেক কি বলবো বিক্রি করা হলো, প্রচুর দাম কম, প্রচুর। দেখা যাচ্ছে
একটা মসলিন কাপড় কিনতে গিয়ে যে টাকা লাগছে সেই টাকা দিয়ে 15টা বিদেশি বস্ত্র কেনা যাচ্ছে বা 12টা বিদেশি বস্ত্র কেনা যাচ্ছে। তখন কি হলো, ওইখানে কিন্তু ওটা বিক্রি হতে শুরু করলো। যখন ওটা বিক্রি হতে শুরু করলো তখন কি হলো, আমাদের দেশীয় যে বস্ত্র শিল্পটা নষ্ট হয়ে গেল, তাই না? বললাম ফাউন্টেন পেন কজনে কেনে? এক হচ্ছে অনেক দামি, হাতের লেখা ভালো করার জন্য কালি ভরে লিখতে হয়, কিন্তু বড় হয়ে গিয়ে আমাদের লিখতে ভালো লাগলেও, হাতের লেখা ভালো করবার চেষ্টা করলেও আমরা 10 বার খালি একটাই কথা ভাবি। কি ভাবি? যে এই পেন দিয়ে তো লিখছি ঠিক আছে, সেটা যদি জলে ধুয়ে নষ্ট হয়ে যায় তাহলে কি করব? এর জন্য কি হয়, আমাদের লেখা আর এগোয় না। সেই একদম সেরকম লাগা যে আমরা ফাউন্টেন পেন কেনা যেমন ছেড়ে দিয়েছিলাম বা ছেড়ে দিয়েছি, এখানেও তাই। ওই কতিপয় আমাদের ধনী লোক যারা ওই মসলিনের কাপড়ের জিনিসপত্র কিনত। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে মানে ব্যবসাটা কোথায় স্প্রেড করছে। এবার দেখো, বিদেশের বাজারে ঢাকাই মসলিন, যেটা আমি মাত্র বললাম, তার চাহিদা সবচেয়ে বেশি ছিল। বাংলা ব্যতীত বারাণসী, লখনৌ, আগ্রা, মুলতান, লাহোর, বুরহানপুর, সুরাট, রোচ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই, বিশাখাপট্টনম, ঠিক আছে, সবই ছিল এই সুতি বস্ত্রের বিক্রির একটা কেন্দ্র। বারাণসী, লখনৌ, আগ্রা, মুলতান, প্রচুর, সুরাট, মনে রাখতে হবে এইগুলো আমাদের সুতি বস্ত্রের কেন্দ্র, আহমেদাবাদ। এবার বারাণসী, আহমেদাবাদের শিল্প খচিত বস্ত্র আমাদের কিংখার বলে একটা বস্ত্র ছিল, যেটা আমাদের বিশাল চাহিদা ছিল, বিশাল। কাশ্মীর আর পাঞ্জাবের পশমের শালের চাহিদাও ভালো ছিল। বিদেশিরা কিন্তু এখানকার ভালো জিনিসগুলোকেও নিয়েছে, ঠিক আছে? কেমন রাখবে? জাহাজ নির্মাণ, এই একটা ব্যাপার ছিল। জাহাজ নির্মাণ জন্য আমাদের নিশ্চয়ই মনে আছে গোয়া বেসিন, সুরাট, মুসুলিপট্টনম, খুব ইম্পর্টেন্ট জায়গা। সুরাট, আমাদের এই চট্টগ্রাম যাকে আমরা কি বলতাম চাঁদগাঁও, এগুলো 17 মানে সপ্তদশ আর অষ্টদশ শতকে এখানে জাহাজ নির্মাণ হতো। তাহলে এই যে লোহা যেটা দিয়ে জাহাজ নির্মাণ হচ্ছে, সেটা এখানে তোমার একটা বড় চাহিদা ছিল। সেই লোহা বিদেশ থেকে আসতো না, সেই লোহা ভারতই সেটা কি করতো, সরবরাহ করতো। এবার ধরো তীর, ধনুক, বর্ষা, কামান, বন্দুক, তলোয়ার, যেটার কথা আমি বলছিলাম, ঠিক আছে, এটা দিয়ে অস্ত্র তৈরি হতো। বা লোহা, তামা, রূপো, সোনা, এই ধাতু নির্মিত দ্রব্য মানে কিরকম ছিল, ওই আমাদের খাবারের জন্য বাটি, ঠিক আছে, বাসনপত্র, বাসন, লিখে দিলাম। অষ্টাদশ শতকে এটা বিখ্যাত ছিল। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইংরেজদের আগমনে কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিটা ভেঙে পড়ে। ঠিক, তাহলে 1750-50-এর দিক থেকে আমরা দেখতে থাকি যে কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি ভাঙতে থাকে, এবং 1793 পরে এটা আরো ভেঙে যায়। ইংরেজদের প্রবর্তিত নতুন ভূমি নিজস্ব নীতি ভারতের চিরায়ত অর্থনীতিকে ভাঙনের সম্মুখীন করে, এটা মনে রাখবে। 1765 খ্রিস্টাব্দে লবণ, সুপারি, তামাকের ব্যবসাতে কোম্পানির কর্মচারীরা একচেটিয়া আধিপত্য বজায় রাখে। মনে রাখবে 1765 সালে যখন লবণ, সুপারি আর তামাকের ব্যবসা শুরু হলো, তখন কোম্পানির কর্মচারীরা এটা একটা একচেটিয়া আধিপত্য বজায় রাখে। কেন রাখে? ভারতবর্ষে তামাকের তো প্রচুর চল, ইউরোপেও চল, তারপরে তুমি ভাবো এখানে পান খায় প্রচুর লোক, তাহলে এই যে জায়গার যদি ব্যবসাটাকে হোল্ড করতে পারা যায়, তাহলে বিশাল বিশাল বড় ব্যবসা। পলাশির লুণ্ঠন, এই জায়গাটা দিয়েই অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়, আমাদের কি বলবো, এই ড্রেন অফ ওয়েলথের কথা। ব্রুকস অ্যাডামস পলাশির লুণ্ঠন কথাটাকে ব্যবহার করেছিল, এবং সেই সময় ভেরেলেস্ট, ফিলিপ ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস, এডমন্ড বার্গ, এরাও কিন্তু প্রত্যেকে আমাদের পলাশির লুণ্ঠনের অভিযোগটাকে মেনে নিয়েছিল। হ্যাঁ, আমরা স্বীকার করছি যে পলাশিতে সত্যি সত্যি লুণ্ঠন হয়েছিল।
এবার পলাশি লুণ্ঠন আর সম্পদের বহির্গমন, এই দুটো জিনিস হচ্ছে আজকের এই পড়ানোর সবচেয়ে মূল জায়গা, যেটা স্কুল সার্ভিস আলাদা আলাদা করে মেনশন করে দিয়েছে এই দুটো পয়েন্টকে, তাই তো। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর থেকে অষ্টাদশ শতক ধরে হোম চার্জ, প্রশাসনিক খরচ, ভারতের ক্রমবর্ধমান ঋণ পরিশোধ করতে গিয়ে ভারতে কি হয়, উদ্বৃত্ত অর্থের সমগ্র অনেকটাই ইংল্যান্ডে পাঠানো হতো। তাহলে দেখো, যে টাকা ভারতের যা কিছু ছিল সেটা একটা সম্পদের লুণ্ঠন হয়ে সবই এটা কি হয়ে গেল, বিদেশে চলে গেল। ধরো আমি ধরছি যে পলাশির লুণ্ঠন হলো 1764 সালে বক্সারের যুদ্ধে, যখন আমাদের মীর কাসিম হেরে গেল। তারপর যখন আমাদের দেখতে পেলাম মির্জাফরকে ওরা অলরেডি 1763 সালে বসিয়েছিল, তারও আগে মির্জাফর যখন বসেছিল 1757 সালে, তখন 24 পরগনা দিয়ে দিয়েছিল। মীর কাসিম বর্ধমান, আমাদের মেদিনীপুর, চট্টগ্রাম দিয়ে দিয়েছিল। তাহলে ওরা যে পাচ্ছে আর গিফটের প্রচুর পয়সা, ওইখান থেকে কিন্তু কি হয়েছিল, শোষণটা আস্তে আস্তে বাড়তে শুরু করে দিস। ঠিক আছে, বেশ। বেনামে বেআইনি বাণিজ্য, হুন্ডি সব দিয়ে ওরা বেতনের অর্থ ইংল্যান্ডে পাচার করা হতো, কর্মচারীদের বেতনের অর্থ, ওটার ছুতেই হতো না। সব এখানকার যে এক্সট্রা টাকা, এটা দিয়ে ওদের সবকিছু সংসার চলতো। দাদাভাই নৌরোজি আর রমেশচন্দ্র দত্ত সম্পদের নির্গমন তত্ত্বের কথার অবতারণা করেন এবং সেটাকে সব্যসাচী ভট্টাচার্যের মতো ঐতিহাসিক ধনের নির্গমন কিংবা ধন নিঃসরণ বলে কথা বলেছেন। আবার অর্থনীতিবিদ অম্লান দত্ত এটাকে অপহার বলেছেন, আর ব্রুকস অ্যাডামস এটাকে পলাশির লুণ্ঠন বলেছে। আবার ভালো করে বোঝা, আমি আরেকবার রিপিট করছি জিনিসটাকে, সেটা হচ্ছে পলাশির যুদ্ধের পর থেকেই অষ্টাদশ শতক ধরে আমাদের প্রশাসনিক খরচা, হোম চার্জ, ক্রমবর্ধমান ঋণ পরিশোধ করতে বাণিজ্য থেকে উদ্বৃত্ত অর্থের সমগ্রটাই ইংল্যান্ডে পাঠানো হতো। বা তুমি আরো সহজ ভাষায় বলতে পারো, সেটা হচ্ছে এই সময় একটা নির্লজ্জ লুণ্ঠন হয়েছিল, যে টাকাটা সোজাসুজি চলে গেছিল কোথায়, একেবারে ড্রেনের মতো প্যাসেজ করে ইংল্যান্ডে, এবং যার জন্য আমাদের এই সম্পদের নির্গমনটা সম্পন্ন হয়েছিল। ঠিক বেশ। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1773 খ্রিস্টাব্দে তার রচিত ওয়েলথ অফ নেশনস শীর্ষক গ্রন্থে সর্বপ্রথম সম্পদের নির্গমন কথাটা ব্যবহার করেছেন। তাহলে এই যে আমাদের ড্রেন অফ ওয়েলথ, এই যে শব্দটার আসল কারিগর হচ্ছে অ্যাডাম স্মিথ। ঠিক আছে, বেশ। এবার দাদাভাই নৌরোজি এই নির্গমন তত্ত্বটাকে জনপ্রিয় করেছিল এবং এটা সর্বভারতীয় স্তরে ইংল্যান্ডে গিয়েও কিন্তু উনি উপস্থাপিত করেন। সে সময় পরিষ্কার বলে দেন যে এটা একটা ব্রিটিশ টুল। সম্পদের নির্গমনের কথা আলোচনা করতে করতে বলেন যে হারে শোষণ করেছে, এটা একটা ব্রিটিশ রুল। বেশ। সম্পদের নির্গমন তিনটি উপায় হয়েছে। এক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের বেতন, উপঢৌকন ইত্যাদি বাবদ অর্থের মাধ্যমে একটা সম্পন্ন হয়েছিল। কারণ এই যে বললাম, ওরা উপঢৌকন যা পেত সেই টাকাটা যদি এখানে খরচা করতো তাহলে পুরোপুরি বেতনটা পাঠিয়ে দিত, আর বেতন যদি এখানে খরচা করতো তাহলে উপঢৌকনটা ইংল্যান্ডে পাঠিয়ে দিত। তাহলে সবই তো আহরিত হচ্ছে কোথা থেকে, ভারত থেকে। এই সম্পদ ব্যক্তিগত বাণিজ্য ও বেনামে বাণিজ্য থেকে আয় করা অর্থের মাধ্যমে ওরা সম্পদের নির্গমন করেছিল। তাহলে প্রাইভেট টেম বা ব্যক্তিগত বাণিজ্য, কোম্পানির কাজ করার পরেও লোক দিয়ে হোক, ঠিক আছে, নিজের ব্যক্তিগত ব্যবসাটাকে ওরা বাঁচিয়ে রেখেছিল। এর মধ্যে যে লোকটার নাম আমি বলবো, তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, ইনভলভ ছিল ব্যক্তিগত ব্যবসায়। ব্যক্তিগত ব্যবসায় বেশ কিছুটা হলেও রবার্ট ক্লাইভও কিন্তু আমাদের ইনভলভ ছিলেন। এবার দেখো, কোম্পানির ঔপনিবেশিক শোষণ নীতি ও অবাধ বাণিজ্য নীতির মাধ্যমে উপায়কৃত অর্থ ইংল্যান্ডে পাচার করার মাধ্যমে সব এটা হতো। বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে এই বেআইনি অর্থ পাঠানো। মনে থাকবে কি বললাম, বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে এই বেআইনি অর্থ পাঠানো হতো। সম্পদের নির্গমন বা অপহার সম্পর্কে ম্যাড্রাসের রাজস্ব বোর্ডের সভাপতি জন সুলিভান একটা কথা বলেছিল যে একটা স্পঞ্জ আমাদের কি করা হয়েছিল, জাহাজে করে ইংল্যান্ড থেকে নিয়ে এসে আমাদের গঙ্গাবক্ষে ফেলা হয়েছে, এবং সেটা জল শোষণ করে নেওয়ার পর
সেটাকে যখন আবার ওই স্পঞ্জটাকে যখন আবার পাঠিয়ে দেওয়া হলো কোথায়, আমাদের ইংল্যান্ডে, তখন তাতে চাপ দিয়ে সমস্ত গঙ্গাবক্ষের জলটা আর কি করেছিল, টেমস নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কিছুই নয়, ভারতের সম্পদ নিয়ে গিয়ে ওরা লন্ডনে গিয়ে ওটাকে পৌঁছে দেবে। ঠিক, তাহলে ভারতের যে গঙ্গা তীরবর্তী দেশের থেকে যা কিছু সম্পদ ছিল সেটা শুষে নিয়ে আমাদের টেমস নদী মানে লন্ডনে গিয়ে ওরা ফেলে দিত। ফেলে দেওয়া মানে ওখানে পাঠিয়ে দিত। সম্পদের নির্গমনের ফলে অর্থনীতি সুদৃঢ় হয়, দেশীয় শিল্প বাণিজ্যের ক্ষতি সাধিত হয়। তাই তো ব্রিটিশ অর্থনীতি কিন্তু সুদৃঢ় হয়ে গেল, আর ভারতীয় বাণিজ্যের ক্ষতি হলো। ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হলো এবং সেটার কাঁচামাল দিল কে? ভারত। বাংলায় মুদ্রা সংকট দেখা দিল। তাঁতি, যারা কাপড় বুনতো, চাষি, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। ভারতের দারিদ্র্যের প্রধান কারণ ছিল হচ্ছে ভারতীয় সম্পদের অপহার বা নিষ্কামন। এটা জাতীয়তাবাদী ঐতিহাসিকরা বলে, যেমন রমেশচন্দ্র দত্ত বলে। ঠিক আছে, এটা মনে রাখবে। দাদাভাই নওরোজি বলে। দাদাভাই নওরোজি যে বইটার মধ্যে এটা নিয়ে আলোচনা করেছিল সেটা মনে রাখবে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, যে গ্রন্থটা এতটা জনপ্রিয় হয়েছিল ঠিক ওই বছরই, মানে 1901 সালে এটা পাবলিশড হয়, এবং ওই একই বছরে রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া পাবলিশড হয়। আর এই ধারণাটাকে যিনি এলাবোরেট করেছিলেন, দাদাভাই নওরোজি, তোমার সম্পদের নিষ্ক্রমণ তত্ত্বকে, ঠিক আছে, তিনি হচ্ছে আমাদের এমজি রানাডে। লিখে দিচ্ছি, রানাডে সম্পদের নওরোজির সম্পদের নিষ্ক্রমণ তত্ত্বকে সম্প্রসারিত করেন। মনে থাকবে, এটাকে সম্প্রসারিত করলো। আচ্ছা, এবং আরো একজনের কথা বলে দিলাম, রমেশচন্দ্র দত্ত। আমি লিখে দিচ্ছি লাস্ট। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন, একটা আমি এক্সট্রা বেরিয়ে নিই। রমেশচন্দ্র দত্তের যে বইটা ছিল, রমেশচন্দ্র দত্তের বইটার নাম কি ছিল? আমাদের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, তাই তো? এখানে আমরা এই সূত্রটা পেয়েছি। এবার আমরা ঢুকে গেলাম অবশিল্পায়নে। অবশিল্পায়নের ইংরেজি হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটা কিছুই নয়, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে শিল্পগুলো ছিল, চিরাচরিত যে শিল্পগুলো ছিল, সেগুলোকে নষ্ট করার জন্য অনেক অল্প মূল্যে কি করেছিল ব্রিটিশরা, ওদের জিনিস এখানে বিক্রি করা শুরু করেছিল। ঠিক, বা তো আমি বলেছিলাম যে অনেক পুরনো পুরনো শিল্প ছিল, সেই শিল্পের যে মার্কেট ছিল, যে দামে বিক্রি হতো, ওরা দাম কমিয়ে দিয়ে বিক্রি করতে গিয়ে ভারতের মার্কেট নষ্ট করবে। বলছে শিল্পায়নের বিপরীত ধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। শিল্পায়ন মানে সবসময় উন্নতির পথে যায়, আর যদি শিল্প তোমার কি বলবো তার অবনতির পথে যায়, তখন হচ্ছে অবশিল্পায়ন। যখন কোনো দেশের শিল্পায়ন অর্থাৎ নতুন নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে প্রতিষ্ঠিত শিল্পই ধ্বংসের দিকে অগ্রসর হয়, তখন তাকে অশিল্পায়ন বলা হয়। মনে থাকবে, তখন তাকে অশিল্পায়ন বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবাধ বাণিজ্য ও অসম শুল্ক নীতির দরুন ধমনী নিঃসরণের ফলে ভারতে কুটির শিল্প, যে বিশেষ করে বস্ত্র শিল্প, এই যে ধীরে ধীরে ধ্বংসের দিকে অগ্রসর হয়, যা
অবশিল্পায়ন নামে আমাদের পরিচিত। ঠিক সব্যসাচী ভট্টাচার্য ঔপনিবেশিক ভারতের অর্থনীতি শীর্ষক গ্রন্থে অবশিল্পায়নের একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, যদি দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদের জীবিকার্জন শুরু করে অথবা জাতীয় আয় কৃষিজ অংশ বাড়তে থাকে আর শিল্পজ অংশ কমতে থাকে, তাকে অবশিল্পায়ন নামে অভিহিত করা যায়। সব্যসাচী স্যার খুব খুব সুন্দরভাবে জিনিসটাকে বুঝিয়েছেন। উনি যেটা বলছেন যে যদি দেশের মানুষ শিল্পকর্মটা ছেড়ে দিয়ে কৃষিকার্যে চলে যায়, ঠিক, আবার কৃষিকার্যের যে লোকগুলো তারা যদি শিল্পের দিকে চলে যায়, তাহলেও কিন্তু আমাদের কি হয়, যার যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যের দিকে না গিয়ে একটা অবনতি ঘটে, তাই তো? এবং কি হয়, শিল্পজ যে অংশ আছে সেটা কমতে থাকে, তখনই হয়ে যায় আমাদের অবশিল্পায়ন। যেমন শরৎচন্দ্রের মহেশ কল্পে দেখানো হলো যে গফুর লাস্টে কৃষক থেকে বলছে, যা চটকলে কাজ নেব, শহরে চল। আমি না, এই যে বলছে কথাটা, তার মানে সে কৃষক থেকে শ্রমিকে পরিণত হচ্ছে। ঠিক আছে, অবশিল্পায়নের পেছনে অনেকগুলো কারণ ছিল। যেমন অবাধ বাণিজ্য নীতি, এটা একটা ব্যাপার ছিল। ব্রিটিশরা যখন অবাধ বাণিজ্য নীতি করলো, তাদের আর কোনো রকম শুল্ক দিতে হলো না, ট্যাক্স দিতে হলো না, তখনও তো তারা দাম কমালেও তাদের কোনো ক্ষতি ছিল না। কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ইংল্যান্ডের শিল্পে বিপ্লব, অসম শুল্ক নীতি, মূলধনের ঘাটতি, কোম্পানির জোর দুলুম, ঠিক আছে, ও ক্ষমতার অপপ্রয়োগ সবই ছিল। অবশিল্পায়নের যে রেজাল্ট হয়েছিল, অবশিল্পায়নের ফলে ভারতীয় হস্তশিল্পী ও কারিগরি শিল্পীরা বেকার হয়ে পড়ে, কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। না থাকলে কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট, মুসলিপট্টনম, তাঞ্জোর শহরগুলি শ্রীহীন হয়ে পড়ে। ভারতবর্ষ কাঁচামাল সরবরাহকারী দেশে রূপান্তরিত হয়। জাহাজ ও চিনি শিল্পে ক্ষতি সাধিত হয়। সূক্ষ্ম ও শৌখিন শিল্প অবলুপ্ত হয়ে যায়। মাথাবে এবার দেখো, মরিস ডেভিড মরিস, এই যে যারা বলেছিল, ড্যানিয়েল থর্নার, স্যার থিওডর মরিসন, এরা বলছে যে অবশিল্পায়ন ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকদের দ্বারা প্রচারিত একটি নিছক অলীক কল্পনা বা মিথ। বলছে এরকম হয়নি, ঠিক আছে, ভারতের ব্যবসা বাণিজ্যে এর জন্য কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু দেখা গেছে যে তা নয়, কারণ একটা বিপানচন্দ্র স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে কিভাবে আমাদের এখানে অবশিল্পায়নটা হয়েছে, কতখানি ক্ষতি হয়েছে। জাপানি ঐতিহাসিক তরু মাতসুই, ভারতের অমিয় বাগচি, ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, তপন রায়চৌধুরী, ডক্টর বিপানচন্দ্র, ঠিক আছে, এরা পরিষ্কার প্রমাণ করেছে যে অবশিল্পায়ন একটা বাস্তব ঘটনা। বলছে কোম্পানির একটা পক্ষপাত দুষ্ট নীতির ফলেই ভারতীয় বস্ত্রশিল্পের চরম অবক্ষয় ঘটেছিল। শিল্প সমৃদ্ধ জনপদগুলো নির্জন স্থানে রূপান্তরিত হয়েছিল, সারা দেশব্যাপী একটা বেকারত্বে ছেয়ে গেছিল। ঠিক, তাহলে ওরা বলতে চাইছে যারা, এই মরিস ডেভিড মরিস বা ড্যানিয়েল থর্নার, এরা যেটা বলছে সেটা বলছে যে যে কি করে অবশিল্পায়ন হবে, যেখানে উৎপাদিত ভারতের টাকা, ধরো মনে করা হলো আমাদের পলাশির লুণ্ঠনের ফলে একটা টাকা এলো, সেই টাকা পাওয়া মাত্রই সেই টাকা কিন্তু দাক্ষিণাত্যের যুদ্ধে খরচা হয়ে গেছে। 1757 সালে যদি আমরা দেখি যে আমাদের প্রথম কি বলছি, আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির পর 3 বছর বাদে 1760 সালে যদি আমরা আলোচনা করি, সেখানে দেখি যে আমাদের বন্দিবাসের যুদ্ধে আমাদের আয়ারকুট, ব্রিটিশ সেনাপতি আয়ারকুট যখন লালিকে পরাস্ত করছে, তখন ওখানে গিয়ে টাকা খরচা হচ্ছে। শুধু ওইখানে নয়, এই টাকা নাকি এবার চলে গেছে কোথায়, মাইশোরে। মাইশোর যখন হায়দারের সঙ্গে ত্রিপুরা যুদ্ধ করছে 1767 থেকে 69, তাই তো, বা 80 থেকে 84, এই পর্বটায় আমি তোমাদের বলে দিই, এখান থেকে যেটা হয়েছিল সামান্য কিছু টাকা হয়তো যেতে পারে খরচ মেটানোর জন্য, কিন্তু ওরা আগে নিজেদের সেফটির জন্য ওরা টাকা পাঠিয়ে দিয়েছিল। ওরা টাকা পাঠানোর একটা দারুণ তোমার কৌশল অবলম্বন করেছিল। ওরা কি করতো, যে টাকাটাকে, নগদ টাকাটাকে ওরা সোনায় গলিয়ে নিত, ঠিক আছে, বড় সোনার বাট করে নিত, সেই করে ওরা পাঠিয়ে দিত। তাহলে অতখানি নগদ টাকা একটা বড় ভারী সোনার বাটে পরিণত করে লোক মারফত যখন পাঠিয়ে দিচ্ছে, তখন ওদের কি হচ্ছে, এত টাকা কোথায় কি হলো তার হিসেব কিছু পাওয়া যেত না। এবং এই ব্রিটিশরা মানতেই চায় না অবশিল্পায়ন হয়েছিল,
বিশেষ করে বলছে যে আমাদের ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসোতে যখন নায়ক নায়িকার বাড়িতে গেছে তখন দেখছে যে ভারতীয় পর্দা, তারপরে ভারতের কি বলবো বেডশিট, বেড কাভার সবগুলো ভারতীয়। ঠিক আছে, মনে থাকবে এটা কিন্তু ওখানে ছিল। এবার দাদনী প্রথা, এটা কি বলবো, এটা আমরা বিশেষ করে নীলকরদের সময় দেখেছিলাম। পলাশির যুদ্ধের সময় এই দাদন বা অগ্রিম দেওয়া ছিল যে তোমাকে আমি অগ্রিম টাকা দিয়ে কিছু কাজ করে নেবো। ঠিক, এবার যদি তুমি দাদনির টাকা শোধ করতে না পারো তাহলে তোমাকে বেকার কাটতে হবে। কোম্পানির কাছে তাঁতির স্বল্প মূল্যে লোকসান স্বীকার করে তাদের বস্ত্র কোম্পানিকে বিক্রি করতে হতো। ঠিক আছে, কিরকম, যে আগে অ্যাডভান্স টাকা নিয়ে আমি যখন কাজ করছি সেটা যেহেতু কোম্পানি তোমাকে টাকাটা দিয়েছে, সেজন্য কোম্পানিকে তুমি স্বল্প মূল্যে জিনিসটা বিক্রি করবে, মানে খুবই কম। তাহলে এবার বেশিরভাগ জিনিসটা কিনে নিলে তাঁতির আর কিছু করার থাকতো না, সাধারণ মানুষকে বিক্রি করান। তাতে একটা বড় রকমের ক্ষতি হয়েছিল। ঠিক আছে, 1753 সালে মনে রাখবে এই দাদনী প্রথা উঠে গেছিল। এবার এই বস্ত্রশিল্পের অবনতির জন্য অসম শুল্ক নীতি, দাদন প্রথা, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, কাঁচা তুলোর ওপর ব্রিটিশদের একচেটিয়া অধিকার, প্রাকৃতিক বিপর্যয়, অবাধ বাণিজ্য নীতি, কোম্পানির একচেটিয়া বাণিজ্য, শিল্প সংরক্ষণ নীতি, এগুলোর জন্যই কিন্তু ধ্বংস হয়েছিল। এবং এর ফলাফলে কী হয়েছিল, আমি আগেই বলেছিলাম, বেকারত্ব বেড়েছিল, কৃষিক্ষেত্রে চাপ বেড়েছিল, এবং কী হয়েছিল, শহরগুলো যখন শ্রীহীন হয়ে পড়ে বিকল্প জীবিকার সন্ধানে মানুষেরা বেরিয়ে পড়েছিল। তাহলে আজকে আমরা যে কাজটা আমাদের করা সম্পন্ন হলো সেটা হচ্ছে আমাদের এই অবশিল্পায়ন এবং ভূমি রাজস্ব নীতির পুরো চ্যাপ্টারটা আমরা এখানে কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, এবং এইখানে কমপ্লিট করানোর সময় আমাদের একটা জিনিস এখানে খুব ভালো করে দেখা দরকার আছে, সেটা হচ্ছে এখানে রেলিভেন্ট কোয়েশ্চেনগুলো। তবে দিয়া ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা আজকে যে ক্লাসটা পরিবেশন করলাম সেটা কিন্তু খুব ভাইটাল ছিল, সেটা হচ্ছে ইকোনমি ক্লাস। ঠিক আছে, মনে রাখবে কি বললাম, সেটা হচ্ছে ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসটা আমাদের হয়ে গেল, অর্থনীতির যে একটা বড় চ্যাপ্টার, তারপরে আধুনিক ভারতে যে আমাদের অর্থনীতির ক্লাস থাকবে, ঠিক আছে, সেটা অনেকটাই কমে গেল, মূল জায়গাটা এখানেই শেষ করে দেওয়া হলো। তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।